বিএনপির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা লাভের একটা বড় কারণ হচ্ছে বিএনপি সবসময় বাংলাদেশের স্বার্থকেই প্রায়োরিটি দিয়েছে। আমরা যেই পথে ক্ষমতা যেতে চাই সেটা হচ্ছে পলিসি বেসড এবং নলেজ বেসড রাজনীতি। আমরা নির্বাচনে পার্টিসিপেট করব রাজনৈতিক দল হিসেবে। একটা অপোজিশনও কিন্তু এক ধরনের সরকারের অংশ। তারা আসলে কেন ভুল করছে, তারা কেন শিরক করছে, তারা আল্লাহর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক, ঢাকা স্ট্রিমের নিয়মিত আয়োজন স্ট্রিম টকে আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা দেখছেন যে সারা দেশে নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। প্রচারণায় সারা দেশে একটা উৎসবের আমেজ ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি। অনেক উৎসাহ এবং আকাঙ্ক্ষার নির্বাচন নিয়ে আমরা আজকে কথা বলবো ডক্টর সাইমুম পারভেজের সঙ্গে। সাইমুম পারভেজ, আপনাকে ঢাকা স্ট্রিমে শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার শোয়ে। জি, ডক্টর সাইমুম পারভেজ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য। এছাড়াও তার আরও অনেক পরিচয় রয়েছে। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলা আউটলুকেরও সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আরও অনেক দায়িত্বে উনি রয়েছেন, সেগুলো আমরা আলোচনার মাঝখানে জানবো। তো ডক্টর সাইমুম পারভেজ, আমরা আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই, গণমাধ্যম নিয়ে একটি প্রশ্ন আমরা শুরু করি যে গতকাল আমরা দেখেছি যে ওয়াশিংটন পোস্টে একটি নিউজ ছাপা হয়েছে যে জামাতের সাথে যুক্তরাষ্ট্রের এক ধরনের সখ্যতার বিষয় ইঙ্গিত করে একটা অডিও লিককে ধরে একটা আলোচনা জমে উঠেছে। তো বিএনপি তো অনেকদিন ধরে আন্তর্জাতিক নানা কমিটি, উপকমিটি বিভিন্ন জায়গায় কাজ করছে। তো জামাতের সাথে এই যে আলোচনাটা আমরা শুনলাম, এইটাকে আপনারা আপনাদের দল বা আপনি নিজে কিভাবে দেখছেন? না, থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে এই সময়ে বেশ প্রাসঙ্গিক প্রশ্ন। সেখানে যাওয়ার আগে ওই বাংলা আউটলুক প্রসঙ্গে একটু বলি যে আমার পজিশন হচ্ছে এডিটর ইন চিফ। আমাদের বাংলা একজন সম্পাদক আছেন, ইংরেজিও আরেকজন আছেন। ওনারাই দেখেন। আমি মূলত পলিসি বিষয়গুলো দেখি। আর আপনার প্রশ্নের উত্তরে যেটা আমি বলব যে দেখুন যে পরাশক্তি যারা রয়েছেন পৃথিবীতে এবং আমাদের নেইবারও যারা রয়েছেন, একটা আঞ্চলিক কিছু পরাশক্তিও রয়েছে। যাদের সাথে বিএনপি যে সম্পর্কটা মেনটেন করতে চায় সেটা হচ্ছে ওয়ার্কিং রিলেশন। যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পররাষ্ট্রনীতি প্রণয়নে এবং পররাষ্ট্রনীতি পরিচালনায় কয়েকটা ধাপ রয়েছে। একটা হচ্ছে স্টেট টু স্টেট যে রিলেশনটা, যেটাই মূলত বেশিরভাগ মানুষ আলোচনা করে। কিন্তু এখনকার পৃথিবী দিয়ে কিন্তু অনেকগুলো টিয়ার রয়েছে, অনেকগুলো স্তর রয়েছে। যেমন মনে করেন টিয়ার 1 এ হচ্ছে স্টেট টু স্টেট রিলেশন। টিয়ার 2 এ আমরা যেটা ট্র্যাক টু ডিপ্লোমেসি বলি, সেখানে পাবলিকের সাথে আবার কিন্তু রাষ্ট্রের হচ্ছে সম্পর্ক হতে পারে, হ্যাঁ? আবার পাবলিক টু পাবলিকও হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক রিলেশন হতে পারে। একটু সিভিল সোসাইটি মোডে যেটাকে আমরা বলি। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীর অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা দেখি ট্র্যাক রিসেন্ট 2, টাইমে ট্র্যাক 3 ট্র্যাক 2, ট্র্যাক 3 দিয়েও হয়। এখন আপনি যে প্রসঙ্গের কথা বলেছেন সেটা পিওরলি আমার কাছে মনে হয়েছে যে একটা রাষ্ট্রের আ হয়তো একজন ডিপ্লোম্যাট আরেকজনের সাথে কথা বলেছেন। সেটা যেহেতু অডিও লিক বলছেন, তার মানে এটা ইনফর্মাল, হ্যাঁ? এটা কোনো ফর্মাল পজিশন না। যে কারণে ইনফর্মাল কোনো লিক বিষয়ে আসলে আমার কাছে মনে হয় না যে একটি রাজনৈতিক দল সরাসরি কোনো অফিসিয়ালি কোনো হচ্ছে বক্তব্য রাখা উচিত। বা কিন্তু কোনো একটা রাষ্ট্রের একটা অফিসিয়াল পজিশন অফিসিয়াল কিনা পজিশনও কিনা সেটা নিয়ে অনেক সেটা সন্দেহ প্রশ্ন। রয়েছে। এখন ওই নির্দিষ্ট যার বিষয়ে কথা বলা হচ্ছে সেই প্রতিনিধির বা সেই কূটনীতিকের আ এটা নিজস্ব বক্তব্য হতে পারে। তো কিন্তু সেইটা আমরা বিবেচনায় রেখেই একটা কথা বলতে চাই যে বিএনপি যে পররাষ্ট্রনীতির কথা বলছে এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে পররাষ্ট্রনীতির কথা ইঙ্গিত করছেন, তাতে একটা বিষয় খুব পরিষ্কার যে অন্যান্য যেকোনো পরাশক্তি বাংলাদেশের পররাষ্ট্রনীতি গঠনের ক্ষেত্রে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে বড় ধরনের কোনো ইন্টারফেয়ার করতে পারবে না আমরা যদি সরকার গঠন করতে পারি। আমরা খুব স্পষ্ট এবং দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের আভ্যন্তরীণ যে নীতি সেটি পরিচালনা হবে আমাদের জাতীয় স্বার্থ বিবেচনা রেখে। আমরা দেখতে চাই না যে কাঁটাতারে ফালানি ঝুলে থাকুক। আমরা দেখতে চাই না যে আমরা পানির ন্যায্য হিস্যা আমরা না পাই এবং আমাদের একটা অংশ, আমাদের দেশের একটা অংশ মরুভূমির মতো হয়ে যাক, সেটা আমরা চাই না। যে কারণেই এবং আমরা যদি বৈশ্বিক রাজনীতির ক্ষেত্রেও দেখি যে বৈশ্বিক রাজনীতিতেও
আমরা যারা গণতন্ত্রের পক্ষের যে দেশগুলো রয়েছে তাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখবো, যেগুলো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন রয়েছে এবং ব্রেটন উডস যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলোর যে কার্যক্রম সেই কার্যক্রমের সাথে আমরা যুক্ত থাকব। কিন্তু তার মানে এই নয় যে আমরা দেশের স্বার্থকে তার অন্য দেশের স্বার্থ আমরা বেশি বিবেচনা করব এবং আমাদের দেশের স্বার্থে এক ধরনের জলাঞ্জলি দিয়ে অন্য দেশের স্বার্থকে আমরা হচ্ছে বেশি প্রায়োরিটি দিব। এই কারণেই আসলে কে কোন কূটনীতিক কী বলল সেটার চাইতে বড় বিবেচনা যে আমরা বাংলাদেশ যেহেতু বাংলাদেশই আমাদের জন্য প্রথম প্রায়োরিটি, আমরা বলছি বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের যে স্টেট সবার আগে বাংলাদেশ। আপনি দেখেন প্রত্যেকটা স্লোগানে আমরা বলছি যে সবার আগে বাংলাদেশ। তো এটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও সেটার রিফ্লেকশন আপনারা, যদি আমরা সরকার গঠন করতে পারি জনগণের ভোটে, সেই রিফ্লেকশন আপনারা দেখতে পাবেন। জি, তো এই প্রসঙ্গে যদি একটু আসি, আপনাদের দলের যিনি প্রেসিডেন্ট, যিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন তারেক রহমান সাহেব, উনি তো আসার আগে ওনার আশা দেশে প্রত্যাবর্তন নিয়ে একটা আলোচনা উঠেছিল যে উনি আসার ক্ষেত্রে কিছু বাধা আছে। পরবর্তীতে এমন একটা কথা প্রচার করা হলো যে উনি ভারতের সঙ্গে এক ধরনের সমঝোতা করে বাংলাদেশে এসেছেন বা আরো অন্যান্য কিছু সমঝোতার কথা ইঙ্গিত করে আপনাদের অপোজিশনরা নানাভাবে প্রচার করেছে। তো সেটাকেও সাম্প্রতিক সময়ে আলোচনার সঙ্গে অনেকে রিলেট করছেন। আপনি কিভাবে দেখেন? দেখেন আমরা এমন একটা অপোজিশনের সাথে রাজনীতি এখন করছি যে তাদের সাথে রাজনীতি করা একটু মুশকিল, কারণ একটা অপোজিশনও কিন্তু এক ধরনের সরকারের অংশ। হ্যাঁ, একটা যখন আপনার বিরোধী দল কেউ থাকবে, সরকারি দল কেউ থাকবে, এই দুই মিলিয়ে কিন্তু সরকার তৈরি হয়। তো এখন আমরা কি কার্যক্রম পরিচালনা করব সেটার একটা বড় বিষয় হয় যে আমাদের অপোজিশন আমাদের সম্পর্কে কী ধরনের অভিযোগ করছে। কিন্তু মুশকিলের বিষয় হচ্ছে যে আপনার অপোজিশন যখন পুরোপুরি বেসলেস, ফেব্রিকেটেড এবং গুজব নির্ভর বা ডিসইনফরমেশন নির্ভর অভিযোগ আপনার উপরে করে, তখন আসলে আপনি কী ধরনের আচরণ করবেন? আমরা এখন পর্যন্ত যে আচরণটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে সেন্সিবল আচরণ। আমরা যৌক্তিক আচরণ করার চেষ্টা করছি। যেমন দেখেন আপনি ওই যে বিভিন্ন রকম চুক্তির প্রসঙ্গে ইভেন আমাদের অপোজিশনের একদম শীর্ষ নেতারাও এই ধরনের অভিযোগ, বেসলেস অভিযোগ করছেন। আপনি যদি একটু হিস্ট্রিটা দেখেন যে বিএনপির যে রাজনৈতিক পরিচয়, সেই রাজনৈতিক পরিচয়ের একটা বড় অংশ এবং বিএনপির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা লাভের একটা বড় কারণ হচ্ছে বিএনপি সবসময় বাংলাদেশের স্বার্থকে প্রায়োরিটি দিয়েছে। জি। এবং আপনি যদি ৫ই আগস্টের পর থেকেও এখন পর্যন্ত বিএনপি কিভাবে রাজনীতি করছে সেটা যদি আপনি দেখেন, একদিকে আমাদের যে চেয়ারম্যান তারেক রহমান, তার যে পলিটিক্যাল কারেক্টনেস, সেই কারেক্টনেস কিন্তু সব জায়গায় প্রশংসিত হচ্ছে। আরেকদিকে আপনি যদি বিএনপি দল হিসেবে যে কার্যক্রমগুলো পরিচালনা করছে, তারা কিন্তু শুধু পলিটিক্যাল রেটরিক দিচ্ছে না। তারা বলছে যে আমাদের দেশের স্বার্থকে সামনে রাখতে হবে। যে কারণেই আপনি ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যতগুলো পলিটিক্যাল প্রোগ্রাম দেখবেন, যেগুলোতে ভারতের বিরোধিতা করা হয়েছে বিভিন্ন পলিসির, সেগুলো সবগুলো হচ্ছে বিএনপির। আপনি যদি তিস্তা বাঁচাও মুভমেন্ট দেখেন, আপনি যদি পদ্মা বাঁচাও মুভমেন্ট দেখেন, আমাদের যখন ওই আগরতলায় যে একটা আমাদের একটা হাই কমিশনের অফিসের উপরে হামলা হলো, তখন আপনি যদি রোড মার্চ দেখেন, এই পুরাটা সময়ে যতগুলো অ্যাকশনেবল কর্মসূচি আপনি যদি দেখেন প্রত্যেকটা বিএনপি নেওয়া। আর আমাদের অপোজিশন যেটা করে, তারা হচ্ছে ভারত বিরোধিতাকে এক ধরনের অস্ত্র হিসাবে নিয়েছে। তারা ভারত বিরোধিতাকে এক ধরনের গুজব এবং ইনফরমেশন ছড়ানোর একটা প্রক্রিয়া হিসাবে নিয়েছে। যে কারণে আপনি যখনই সেই দলের সমালোচনা করবেন অথবা সেই দলকে আপনি যদি কোনো না কোনোভাবে আপনি যুক্তি দিয়ে পরাস্ত করবেন বা আপনি জনপ্রিয় হয়ে উঠবেন, তখনই আপনাকে ভারতের এজেন্ট বানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই ধরনের অভিযোগগুলো আমরা সবসময় চেষ্টা করছি যে আমাদের অ্যাকশনের মাধ্যমে, আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা এইগুলো জনগণের কাছে জবাব দিতে। কিন্তু মাঝে, মাঝে এই গুজবগুলো এবং এই ডিসইনফরমেশনগুলো এমন একটা পর্যায়ে চলে যায় যে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এই যে রিসেন্ট যে এক্সাম্পলটার কথা বলেছেন যে একটা ভারতের সাথে চুক্তি করে আসা। এখন আপনি এই ধরনের একটা গুজব, এই ধরনের একটা বেসলেস একটা অভিযোগ আপনি কিভাবে কাউন্টার করবেন? তারা তো কোনো এভিডেন্স দিতে পারবে না কখনো। কারণ এই ঘটনাটা তো ঘটেনি। এবং তারা যেটা করছে তারা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, কিছু ইউটিউবার রয়েছে, কিছু ইনফ্লুয়েন্সার রয়েছে। তারা অনবরত এই ধরনের গুজব মানুষকে ফিড করছে। সেটা একটা বিষয় যে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম গুজব আমরা প্রচুর দেখি। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি হচ্ছে যে একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের যে নেতৃত্ব, তাদের কিন্তু এক ধরনের রেসপন্সিবল আচরণ করা উচিত। তারা যখন গুজব নির্ভর এবং পুরোপুরি ডিসইনফরমেশন এবং ফেক নিউজ নির্ভর তারা যখন অভিযোগ করেন, সেটা আমাদের জন্য দুঃখজনক হয়ে দাঁড়ায়।
তো বা আপনাদের অপোজিশন তো অনেক উইং দিয়ে আপনাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে আপনি বলছেন। আমি যদি আরো একটু সরাসরি বলি যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে মূলত এই প্রচারগুলো বেশি হচ্ছে, এনসিপির পক্ষ থেকে হচ্ছে। তো আপনাদের এন্ড থেকে তো এটার কাউন্টার করার আ আ একটু কম দেখা যায় অনেকে বলেন। এটাও আপনাদের একটা পক্ষে একটা একটা চমৎকার একটা চমৎকার আপনাদের প্রশ্ন পক্ষে দিয়েছেন। ইনফ্লুয়েন্সার কোথায়? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আপনি যদি in terms of নাম্বার দেখেন যে কি পরিমাণ মানুষ সমর্থক আমাদের দলের, তাহলে অবশ্যই বিএনপি সমর্থক জামাত ইসলামী বা অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের অনেক, অনেক গুণে বেশি। কিন্তু আ এই যে একটা সিনক্রোনাইজ একটা সিস্টেম করে আপনি হচ্ছেন গুজব প্রচার করবেন, এইটা তো একটা দলীয় সিদ্ধান্ত। এটার জন্য তো ফান্ড লাগে, এটার জন্য তো রিসোর্স লাগে, এটার জন্য একটা দীর্ঘ প্রস্তুতি লাগে। এখন রাজনৈতিক দল হিসাবে আপনার কাছে এটা প্রশ্ন যে আপনি কি একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইনকে ওন করবেন কিনা? আপনি যদি ডিসইনফরমেশন বা ক্যাম্পেইনকে প্ল্যানিং আনবেন কিনা? প্ল্যানিং এ আনবেন কিনা? এখন রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি আমাদের আস্থা হচ্ছে জনগণের সমর্থনের ওপরে। আমাদের আস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বাবল তৈরি করে, একটা ডিসইনফরমেশনের জায়গা তৈরি করে, একটা ভাইব দেখানো যে আমরা অনেক জনপ্রিয়, সেটা তো না। কারণ আমাদের সেটা প্রয়োজন নাই। আমাদের যে আমাদের মামলাই হয়েছে ৫০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে। তো আমাদের এই ৫০ লক্ষ নেতাকর্মী যদি একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকেন, তাহলে তো এগুলো উড়ে যাবার কথা। হ্যাঁ? আমরা যদি ওই ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাতে চাই। এই কারণে তারা যেটা করছে যে তাদের ছোট্ট সমর্থন কিন্তু তারা অনেক ধরনের আইডি বানাচ্ছে। একজন হয়তো ১০০ টা আইডি পরিচালনা করে, ৫০ টা আইডি পরিচালনা করে এবং তারা একটা exaggerated একটা ফুলানো ফাঁপানো একটা মানে একটা উপস্থিতি গড তারা অ্যান্ড বাবল। সামনে নিচ্ছে। এখন অনেক রাজনৈতিক দলই এটা করেছে। আমরা ভারতে দেখেছি বিজেপি এটা করেছে। বিভিন্ন জায়গাতে হচ্ছে ইভেন আমরা যদি বিজেপির সাকসেস তো ওদেরকেও তো নিশ্চয়ই উৎসাহিত করছে। না বিজেপির না এখন বিজেপি তো আপনি এগুলা করেই বিশেষ করে মব, বট এগুলো করেই তো না, প্লাস প্রশ্নটা হচ্ছে যে আপনি কোন পথটা বেছে নেবেন? জি। আপনি কি বট বাহিনী তৈরির পথ বেছে নেবেন? আপনি কি ধর্মীয় উন্মাদনা তৈরির পথ বেছে নেবেন? আপনি ক্ষমতায় যেতেই পারেন। কিন্তু কোন পথে আপনি ক্ষমতায় গেলেন, সেটা কিন্তু ইতিহাসের বিচারে আপনাকে সেই পরীক্ষাটা দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে যে এই পথে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা যেই পথে ক্ষমতা যেতে চাই সেটা হচ্ছে পলিসি বেসড এবং নলেজ বেসড রাজনীতি। যে কারণে আমরা ২০১৬ সাল থেকে বিভিন্ন পর্যায়ে আমরা পলিসিগুলো জনগণের কাছে উপস্থাপন করছি এবং সেই পলিসির উপরে নির্ভর করেই আমরা ক্ষমতায় আসতে চাচ্ছি। এক ধরনের ফুলিয়ে ফাঁপিয়ে একটা গুজব নির্ভর এক ধরনের উপস্থিতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাতে চাই না। যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোয়ালিটি কনটেন্ট আমরা দিতে চাই এবং এই কোয়ালিটি কনটেন্টের মাধ্যমে জনগণকে আমরা জানাতে চাই। এখন একটা ফেক নিউজ আপনি যখন দিচ্ছেন সেটার ভিউ হয়তো 1 মিলিয়ন হয়ে যায়। কারণ সেটা একটা ক্লিকবেইট বিষয় আছে। সেনসেশনাল বিষয় আছে। কিন্তু আমরা যখন ওই ফেক নিউজটাকে আমি যখন কাউন্টার করছি, তখন হয়তো ১০,০০০ থেকে ২০,০০০ মানুষ সেটা দেখছে। এই কারণে আপনার কাছে মনে হতে পারে যে তাদের উপস্থিতিটা অনেক, অনেক বেশি। কারণ তাদের টার্গেটই হচ্ছে এই ধরনের একটা ইকোসিস্টেম তৈরি করা যেটা গুজব নির্ভর। কিন্তু তার বিপরীতে আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে জনগণের কাছে পৌঁছানো। এখন আপনি বলতে পারেন যে তাহলে ভোটের রাজনীতিতে এটা আমাদের ক্ষতিকর হবে কিনা? দেখেন ইভেন আমার এখানে বাংলাদেশের একটা বিপুল সংখ্যক মানুষ আসলে আমাদের যদি শিক্ষার হার এবং তার সচেতনতার হার যেটাকে আমরা আসলে মিডিয়া লিটারেসি বলি, সেখানে অনেক দুর্বলতা আছে। তো তাহলে তো আসলে তাদের এই ইকোসিস্টেমটাকে স্প্রেড আউট করার মতো দেশের যথেষ্ট ব্রডার ইকোসিস্টেম আছে। জি, এখন আপনাকে প্রশ্ন করতে হবে ইন্টারনেট পেনিট্রেশন আসলে কতটুকু? এবং আসলেই ইন্টারনেটের উপরে ভিত্তি করে আপনি ন্যারেটিভ তৈরি করতে পারেন। আপনি আমাদের মতো যে রাজনৈতিক দলগুলো যারা পুরনো রাজনৈতিক দল, যারা জনসম্পৃক্ত রাজনৈতিক দল, তাদেরকে কিছুটা বিপদের মুখোমুখি আপনারা করতে পারেন। সমালোচনার মুখোমুখি করতে পারেন। কিন্তু নির্বাচনে জেতার জন্য আপনাকে সেই কৃষকের কাছে যেতে হবে। সেই যে ফসল ফলায় তার কাছে যেতে হবে, সেই ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে যেতে হবে, সেই গৃহিণীর কাছে যেতে হবে। আমাদের যে ধানের শীষ মার্কা এবং আমাদের যে রাজনীতি সেটা অনেক পোড় খাওয়া রাজনীতি। অর্থাৎ আপনি একটা জায়গায় হয়তো আমাদের একটু গুজব ছড়িয়ে অপদস্থ করতে পারেন। কিন্তু আমরা কনফিডেন্ট, আমাদের সেই আত্মবিশ্বাস আছে যে জনগণের সাথে যে সম্পর্ক তৈরি করার মাধ্যমে আমাদের নির্বাচনে জিতে আসতে হবে, সেই সম্পর্ক আমাদের অনেক শক্তিশালী আপনারা তাদের এটাকে চাই। আরবান এক ধরনের বাবল হিসেবে দেখছেন। আমরা সেই বাবল হিসেবে দেখছি কিন্তু সেটাকে আমরা ইগনোর করছি না। আপনি যদি সঠিক ইনফরমেশন দিয়ে এটাকে কাউন্টার করা এক্সাক্টলি এবং আপনি যদি গত ২ বছরের মোটামুটি আমাদের ২ বছর না সরি ২ মাসের যদি আমরা আপনার এই যে ইলেকশন ক্যাম্পেইন যখন মোটামুটি শুরু হলো,
২ মাসের যদি আপনি দেখেন এক ধরনের আমাদের যে নিজস্ব অর্গানিক সিস্টেম থেকেই আমাদের সাপোর্টাররা কিন্তু এখন প্রচুর পরিমাণে অনলাইনে আসছেন। তারা কথা বলছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি আপনি যদি সেন্টিমেন্ট অ্যানালাইসিস গুলো দেখেন, আমরা যে বিভিন্ন ডেটাগুলো পাচ্ছি তাতে কিন্তু তাদের যে এক ধরনের তারা আধিপত্য তৈরি করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নির্ভর আধিপত্য, সেটা কিন্তু ধীরে, ধীরে কমছে। কিন্তু ধরেন আপনাদের শীর্ষ নেতৃত্ব তো বলছে যে ইলেকশনের পরে একটা জাতীয় সরকার করবেন। তো জাতীয় সরকার করলে তো আ যারা আপনাদের বিরুদ্ধে ক্যাম্পেইনগুলো করছে, আপনি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করছেন, এনসিপির দিকে ইঙ্গিত করছেন। তাদেরকে নিয়েই তো মানে জাতীয় সরকারটা করতে হবে নাকি? না, এখানে আমরা খুব স্পষ্টভাবে আমরা জাতীয় সরকারের কথা করতে যেটা বলছি, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলেছি যে আমরা নির্বাচনে পার্টিসিপেট করব রাজনৈতিক দল হিসাবে। নির্বাচনে পার্টিসিপেট করার পরে জনগণের ম্যান্ডেট নেওয়ার পরে আমরা হচ্ছে জাতীয় সরকারে যাব। এবং আরেকটা বিষয় আপনারা দেখবেন যে জাতীয় সরকারের কথা আমরা বরাবরই বলছি যে প্রো ডেমোক্রেটিক ফোর্স যেগুলো রয়েছে সেই প্রো ডেমোক্রেটিক ফোর্সগুলোকে সাথে নিয়ে আমরা জাতীয় সরকারে যাব। জামাত এখন ইসলামী এর মধ্যে পড়ে? এখন সেইটা তো জামাত এনসিপির ইলেকশন পর্যন্ত আমরা আচরণ আমাদের দেখা উচিত। যে তারা এখন পর্যন্ত তারা দেখছেন? না এইটা আমরা আসলে নির্বাচনের পরে যেহেতু আমরা এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার নিব, মতো জায়গায় এখন পৌঁছায়নি। না আমার কাছে মনে হয় যেহেতু আমরা এটা বারবারই বলছি যে আমরা ইলেকশনের পরে এই সিদ্ধান্তটা নিব জাতীয় সরকার বিষয়ক। আমরা জাতীয় সরকার করতে চাই। এটা আমাদের কমিটমেন্ট। এটা বারবার আমরা মানে বলেছি। যারা কিন্তু জিতবে সেই সব দলকে নিয়ে। সিদ্ধান্তটা আমরা ইলেকশনের পরে নিব। আমরা এটা কিভাবে ফরমেশন হবে সেটা। আ ইলেকশনে তো ধরেন আপনাদের জয়ের কথা বলছেন আপনারা, অন্যরা অনেকেই বলছে। আবার তো হারতেও পারেন। তো হারলে আপনাদের পজিশন কি হবে বিরোধী দল হিসেবে? দেখেন এইটা তো পুরোপুরি নির্ভর করছে যে নির্বাচন কেমন হবে। একটা যদি ফেয়ার ইলেকশন হয়, আমরা তো সেটা চাই যে ডেমোক্রেসির বিউটিটা কি? ডেমোক্রেসির বিউটি হচ্ছে সবাই ভোট দিবে। ফেয়ার একটা ইলেকশন হবে। কেউ জিতবে, কেউ হারবে। তো এখানে তো কোনো প্রশ্নই নাই। আমাদের যদি জনগণ না পছন্দ করে, আমাদের যদি জনগণ ভোট না দেয়, তাহলে আমাদেরকে কিভাবে তারা সিলেক্ট করছে? বিরোধী দল হিসেবে জি। সিলেক্ট করছে। তখন আমরা বিরোধী দলের রোলটা আমরা প্লে করব। আমরা হচ্ছে জনগণকে সম্পৃক্ত করব, জনগণকে বোঝানোর চেষ্টা করব যে কেন হচ্ছে আমরা বেস্ট ক্যান্ডিডেট এরপরের ইলেকশনের জন্য। আর যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে আমরা দেখি যে নির্বাচন পুরোপুরি আ এক ধরনের জালিয়াতি নির্বাচন হয়েছে। একটা বড় ধরনের রিগিং এর চেষ্টা হয়েছে। যেটা আমরা এখন নানা জায়গা থেকে নানা রকম খবর পাচ্ছি। পোস্টাল ব্যালটের বিষয় রয়েছে। আরও দেশের মধ্যে নানা জায়গায় এনআইডি নাম্বার হচ্ছে কালেক্ট করা হচ্ছে। ফোন নাম্বার কালেক্ট করা হচ্ছে যেখান থেকে অনেকে অভিযোগ করছেন যে নির্বাচনের আগে এটা বিকাশ করে দেওয়া হবে ইত্যাদি নানা রকম অভিযোগ রয়েছে এবং আমরা সেগুলো প্রমাণও পাচ্ছি বিভিন্ন জায়গায়। সেগুলো আমরা কাউন্টার করার চেষ্টা করছি। এখন এরকম যদি একটা নির্বাচন হয় তখন তো আসলে নির্বাচনটাকে আমরা নির্বাচন বলতে পারব না। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটা হচ্ছে যে সুষ্ঠু ফেয়ার একটা ইলেকশন হয়। যে ফলাফল হবে হ্যাঁ, সেটা আপনারা সেটা আমরা রাজনৈতিক দল হিসেবে তো আমরা অবশ্যই এটা আমরা বেছে নিব। তো আপনার এখনই ইতিমধ্যেই যে প্রচারণা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের একটা ব্যবহার অলরেডি শুরু হয়েছে এবং এটা আপনাদেরকে কাউন্টারও করতে হচ্ছে। কাউন্টার করতে গিয়ে তো আপনাদেরকে আসলে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে। তো সব মিলে এটা আসলে পুরো নির্বাচনের পরিবেশ যেটা আপনারা একভাবে বলছিলেন যে এটা তারেক রহমান বাংলাদেশে নেমেই বললেন যে, আমার একটা পরিকল্পনা আছে। I have a plan." তো সেই প্ল্যানের মধ্যে তো আপনাদের ৩১ দফা সহ অন্য নানা কিছু বলছি। তো প্ল্যানের বিষয়টা একটু পরিষ্কার করেন। আর যে যে বিষয়গুলো নির্বাচনের প্রচারণায় অলরেডি আমরা দেখতে পাচ্ছি, ধর্মের ব্যবহার যেটা আপনাদের ঘোষিত অবস্থানের সঙ্গে যায় না। তো কিন্তু আপনাদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। না এইখানে আপনি ২ টা বিষয় বলেছেন। জি। একটা প্ল্যানের কথা এবং একটা ধর্মের ব্যবহারের কথা। আমরা নির্বাচন ক্যাম্পেইন বিশ্লেষণ করতে যেয়ে দেখলাম যে জামাত ইসলামী সরাসরি আমি বলি তারা হচ্ছে নানা ধরনের কৌশল অবলম্বন করছে এবং যেইগুলো আসলে আমরা তো বেশিরভাগই মুসলমানের দেশ এই দেশ এবং ধর্মের প্রতি আমাদের এক ধরনের ভক্তি রয়েছে। আমাদের প্রতিদিনের জীবনাচরণে ধর্ম একটা অবলম্বন আমাদের। ধর্ম আমাদের পথ দেখায় যে কিভাবে আমাদের ভালো খারাপের যে বিভাজন, সেই বিভাজনটা আমরা কিভাবে ভালোকে চুজ করব, সেই পথটা আমাদের দেখায় এবং এক ধরনের মোরালিটির যে বিষয়গুলো সেটাতে ধর্ম একটা বড় ভূমিকা রাখে। এখন আমরা দেখছি যে তারা হচ্ছে অনবরত বিশেষ করে আমাদের যে নারী ভোটাররা রয়েছেন, তাদের কাছে তারা বলছেন, সরাসরি বলছেন মূলত বয়স্ক নারী ভোটার। হ্যাঁ, যে নারী ভোটারদের বলছেন যে হচ্ছে জামাতে ইসলামী হচ্ছে আল্লাহর দল। তারা আচ্ছা। বলছেন যে জামাতে ইসলামীকে ভোট দিলে ইসলামকে ভোট দেওয়া হবে। জামাতে ইসলামীকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। তো এইগুলো তো শুধুমাত্র
যে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন সেটা না। সেটার সাথে, সাথে যে ধর্মটা আমরা পালন করি, সেই ধর্মেও কিন্তু বলা হয়েছে যে কখনোই এই ধরনের সিদ্ধান্ত মানুষ নিতে পারে না। এই ধরনের সিদ্ধান্ত আমাদের সৃষ্টিকর্তা নেবেন। যেইটা আমাদের চেয়ারম্যান সাহেব উনি হচ্ছে ব্যাখ্যা করছেন তার আরকি। বক্তৃতায় করেছেন। অতএব ধর্মের যে ব্যবহারের কথা বলছেন, সেই ধর্মের ব্যবহার কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপব্যবহারটুকু করছে না। তারা যেটা করছে তারা অপব্যবহারের কাউন্টার করছে। এক্সাক্টলি তারা যেটা করছে ইভেন আমিও কিছু কনটেন্ট বানিয়েছি যেখানে আমরা বলার চেষ্টা করেছি যে আপনাকে যারা এই কথাগুলো বলে, তারা আসলে কেন ভুল করছে, তারা কেন শিরক করছে, তারা আল্লাহর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছে। কারণ যে সিদ্ধান্তটা আল্লাহর নেবার কথা, মহান আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিবেন। সেই সিদ্ধান্ত তো আমাদের মতো নগণ্য বান্দা আমরা নিতে পারি না বা কোনো রাজনৈতিক দল এই জগতে নিতে পারে না যে কে হচ্ছে বেহেশতে যাবে আর কে হচ্ছে দোজখে যাবে, তাই না? তো যে কারণে ধর্ম বিষয়টা অবশ্যই প্রকাশ্যে আসবে। ধর্ম বিষয়টা বিভিন্ন জনসভায় বক্তৃতায় উল্লেখিত হবে। আমাদের এই কথাবার্তায় উল্লেখিত হবে। কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে কে ধর্মের অপব্যবহার করছে, কে ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আর কারা ধর্ম যে আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আমাদের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে, সেটা বলার চেষ্টা করছে এবং ধর্মকে পুঁজি করে অন্যরা যাতে এভাবে রাজনীতি না করতে পারে সেই কথাগুলো বলছে। কিন্তু ধর্মের উপস্থিতি তো আপনি পুরোপুরি জি, আপনি মানুষের একটা অ্যাবসেন্ট জীবনের থাকবে অংশ। না। হ্যাঁ, এটা থাকবে না। আর প্ল্যানের যে কথাটা বললেন, আমার কাছে মনে হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি ১ম এই বলেছেন যে, "I have a plan" ১ম এ সিঙ্গুলার বলেছেন। পরে আপনি শেষ করেছেন "We have a plan" এখানে একটা চমৎকার বিষয় আছে। সেটা হচ্ছে উনি যেটা বলার চেষ্টা করছেন যে, আমার যে চিন্তাটা, আমার দলের যে চিন্তাটা, সেটা প্লুরাল হোক। সেটা সবার চিন্তাতে পরিণত হোক। এই প্ল্যানে পরিণত হোক। এই প্ল্যানটা আসলে কি? এই প্ল্যানটা হচ্ছে ৩১ দফারই একটা সংক্ষিপ্ত রূপ, যেটা আমরা ৮ টা পলিসির কথা আমরা বলছি। এখানে আমরা শিক্ষার কথা বলছি। আমরা শিক্ষা কিভাবে পরিবর্তনে আনবো, উন্নত করব। আমরা হচ্ছে কৃষক কার্ডের কথা বলছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি, আমরা এডুকেশনের কথা বলছি, আমরা স্বাস্থ্যসেবার কথা বলছি, আমরা ইভেন স্পোর্টসের কথাও বলছি। হ্যাঁ? যে কিভাবে আমরা আ মানে ইয়াং যে জেনারেশন, সেই জেনারেশন যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, এখানে খেলাধুলা কি ভূমিকা রাখতে পারে। আমরা ইমাম মুয়াজ্জিনদের এবং অন্যান্য ধর্মের যে প্রধানরা রয়েছেন, তাদেরকে কি ধরনের সুবিধা আমরা দিব, আমরা দেওয়ার চেষ্টা করব, সম্মানিত করার চেষ্টা করব, সেই কথা আমরা বলছি। আমরা এমপ্লয়মেন্টের কথা বলছি যে আমরা কিভাবে নতুন, নতুন ক্ষেত্র তৈরি করে আমরা এমপ্লয়মেন্ট করব। আমরা এর সাথেও আরো অনেকগুলো পলিসি রয়েছে কিন্তু আমরা এই ৮ টা কোর পলিসির কথা কিন্তু আমরা বলছি এবং সেটার কথা তিনি বলছেন যে তার একটা প্ল্যান আছে। এই প্ল্যানটা হচ্ছে মূলত ৩১ দফায়, কিন্তু ৩১ দফার মধ্যে থেকে কিছু কোর প্ল্যানের কথা উনি বলছেন, যে কোর প্ল্যানের মাধ্যমে আমরা ধারণা করছি যে বাংলাদেশের একটা অভূতপূর্ব পরিবর্তন আসতে পারে। যেমন ফ্যামিলি কার্ডের কথাটা আমি বলি। ফ্যামিলি কার্ডের যে কথাটা সেইটা আ অনেকেই বলার চেষ্টা করেন যে পৃথিবীর বিভিন্ন দেশে তো সাবসিডি দেওয়া বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন দেশে সোশ্যাল ওয়েলফেয়ার যে ভাতা ইত্যাদি দেওয়া বন্ধ করছে। আমরা কেন বলার কথা বলছি? মানে এখন দেওয়ার কথা বলছি। এখন বিষয় হচ্ছে যে তারা তো যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো রয়েছে, বিভিন্ন কিন্তু তাও তো নর্দার্ন আছে ওখানে। ইউরোপের কথা বলছি। এক্সাক্টলি সেই কথাটা আমি ভারতও বলার তো আছে। চেষ্টা ভারতে করছি। ৳১ কেজি করে হ্যাঁ। চাল দেয়। হ্যাঁ, এখন কলকাতা যেসব দেশে মনে করেন এ ধরনের সাবসিডি কমিয়ে দিচ্ছে, তারা একটা দীর্ঘ সময় ধরে সাবসিডি দিয়ে আসছে এটা এবং গ্র্যাজুয়েশন হয়ে গেছে একটা গ্র্যাজুয়েশন হয়ে গেছে অলরেডি। অর্থাৎ একটা সমাজের একটা পর্যায়ে তারা চলে গিয়েছে। আমাদের এখন তারা সেটা প্রবাবিলিটি এভয়েড ডাউন করে। আছে। এখন আমাদের তো বেসিকটা আগে ফিল আপ করতে হবে। জি। আমাদের বেসিকটা হচ্ছে ভাতের কষ্ট। আমাদের বেসিক হচ্ছে ফুডের কষ্ট। মিনিমাম ক্যালোরি যে একটা মিনিমাম ক্যালোরি ইনটেক। যে কারণে উনার প্ল্যানটা হচ্ছে যে আমাদের পর্যায়ক্রমে এটা আমরা করব। এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে যে কিভাবে আমরা ৪ কোটি পরিবারকে একবারে দিব। না। আমরা ১ম এ যেটা বলছি ৫০ লক্ষ পরিবারকে আমরা যারা দরিদ্র এবং হতদরিদ্র পরিবার, সেই হতদরিদ্র পরিবারকে আমরা ৫০ লক্ষ পরিবারকে আমরা ৳২,০০০ থেকে ৳২,৫০০ অথবা সমমূল্যের যে খাবার, সেই সমমূল্যের বেসিক যে খাবারগুলো রয়েছে, সেই খাবারগুলো আমরা দিব। এখন সেটা দেওয়ার ফলে কি হবে? এবং সেটা যাবে নারীর হাতে। এটাই সবচাইতে জি, ইন্টারেস্টিং এটা তো বিষয়। উনি গত সমাবেশে হ্যাঁ, গত ব্যাখ্যা সব করলেন। রয়েছে। এখন এটা দেওয়ার ফলে যেটা হবে যে শুধুমাত্র নারীর হাতেই টাকাটা যেটা আসবে সেটার সাথে, সাথে তার সন্তানের জন্য এবং এখান থেকে কিন্তু একটা সেভিং হচ্ছে।
সে যখন ফুডটা তার এনশিওর করতে পারছে মানে ওই একটা সেভিংটা কোয়ালিটিভ দিয়ে, চেঞ্জ হবে আপনারা এক্স্যাক্টলি বলছেন। ওই সেভিংটা দিয়ে সে কিন্তু মুরগি কিনতে পারবে, সে কিন্তু ছাগল কিনতে পারবে, অন্যান্য কিছু কিনে তার ফ্যামিলিটা কিন্তু ধীরে ধীরে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ, যেটা বলছেন চেঞ্জের মুখোমুখি হবে। এরকম আমরা প্রত্যেকটা এই পলিসিতেই আপনি দেখবেন আমাদের এই চিন্তাটা মানে রয়েছে। এক ধরনের প্র্যাগমেটিক প্ল্যানিং এ আপনারা হ্যাঁ, আছেন। এবং জি। আমাদের যে বিভিন্ন এক্সপার্ট গ্রুপ, এটা হয়তো আপনার পরিচিত অনেকে আছেন, ইকোনমিস্টরা আছেন, বিভিন্ন জায়গায় আছেন। এই এক্সপার্টরা কিন্তু গত ১ বছর ধরে এটা নিয়ে কাজ করছে। আপনি যদি খোঁজ করেন তাহলে বুঝতে পারবেন। এটা হঠাৎ করে দেওয়া কোনো পলিসি না, বা একটা নির্বাচনী ইশতেহার যেমন আমরা না, নির্বাচন আগে প্ল্যান গুলো করি আমার সেটা না। পরিচিত। আমি যেহেতু ফুড নিয়ে কাজ করি। জি, জি, জি। একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা একটা বড় সময় ধরে এটা নিয়ে কাজ করেছি। ইভেন আমাদের চেয়ারম্যান সাহেবও ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এই প্রত্যেকটা পলিসি নিয়ে আমরা বসেছি। বসার পরে আমরা এই প্ল্যানগুলো দিয়েছি। এখন একটা ভালো দিক হচ্ছে যে জামাতে ইসলামীও প্ল্যান দিচ্ছে। এবং তারা যে এ ধরনের বিএনপির মতো একটা বড় দলকে অনুসরণ করে পলিসি বেসড এবং নলেজ বেসড একটা পলিটিক্স করার যদি তারা চেষ্টা করে থাকে, না, এটা তাহলে কোয়ালিটেটিভ চেঞ্জ আপনারা আনার চেষ্টা হ্যাঁ, করছেন। কারণ আপনি যখন নিজে একটা এই কাজটা করবেন তখন তো আপনি প্রতিক্রিয়া হিসেবে অন্যদের প্রতিক্রিয়া হিসেবে অন্যরা ইতিবাচক করবে, তারা হিসেবে ইতিবাচক। এক্স্যাক্টলি। তো আমরা ওই রাজনীতির গুণগত পরিবর্তনটা আমরা জি। চাচ্ছি। আমরা একটু শেষের দিকে চলে এসেছি আমাদের এই পর্বের আলোচনায়। আ সামনে তো ইলেকশনের সঙ্গে গণভোটও আছে। জি। তো গণভোটে বিএনপি প্রকাশ্যে তো হা ভোটের পক্ষেই ক্যাম্পেইন করছে। আবার তার প্রতিপক্ষরা যথারীতি বাজারে প্রচার করছে যে বিএনপি মনে মনে চায় না হায়ের পক্ষে। জুলাই সনদের অনেক বিষয়ে তাদের শুরু থেকে অনেক ধরনের আ আপ মানে পয়েন্ট ছিল, পয়েন্ট হুম। অফ নো ডিসেন্ট ছিল। তো হ্যাঁ, মানে জুলাই সনদটা যদি ধরেন মানে কি নিয়ে আপনাদের পরিকল্পনা কি জুলাই সনদ দেখেন, এই যে বাস্তবায়নের? আপনি বললেন যে এটা মনে মনে আমরা কি চিন্তা করছি। এই যে একটা বিএন প্রচার আছে হ্যাঁ, আরকি। হ্যাঁ। হ্যাঁ। অফকোর্স, মানে আপনি ইউ আর এই যে এটা কিন্তু ব্যাপকভাবে হ্যাঁ, প্রচার। ব্যাপকভাবে প্রচার আছে। কিন্তু এই যে মনের কথা যারা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? তো প্রকাশ্যে অবস্থান আমরা যেটা নিয়েছি সেটা বাদ দিয়ে অনেকে মনের কথা বোঝার চেষ্টা করছেন। অনেকে ইউটিউবার আছেন, অনেকে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন। তারা আসলে আমরা যে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, তাদের মনে যে কথা রয়েছে, তারা আমরা যতটুকু জানি তার চাইতে বেশি মাঝে, মাঝে মনে হয় যে তারা জানেন। তারা অনেক বেশি কনসার্ন আমাদের চাইতে, একটা যে ভোট বিএনপি নিয়ে। আমাদের মন নিয়ে অনেক, অনেক, অনেক কনসার্ন। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে, "ভাই, আমাদের মন নিয়ে কনসার্ন না হয়ে আপনারা যে রাজনৈতিক দলটি করেন সেটাই একটু সিরিয়াসলি করেন।" হ্যাঁ? এবং আমরা যে পজিশনটা নিচ্ছি গণভোটে সেটা খুবই স্পষ্ট পজিশন, যে আমরা যেহেতু জুলাই চার্টারে সাইন করেছি, তার মানে কি যখন আমরা জুলাই চার্টারে সাইন করেছি তখন এটার সাথে আমরা একমত হয়েছি। এখন আপনি বলতে পারেন যে অনেকগুলো বিষয় তো আমাদের নোট অফ ডিসেন্ট রয়েছে। আপনি যখন একটা চার্টারে ৩০ টা ৪০ টা যখন পলিসি থাকবে, তখন তো এটা তো স্বাভাবিক যে আপনি প্রত্যেকটা পলিসির সাথে আপনি একমত হবেন না। কিছু পলিসির সাথে আপনি একমত হবেন, কিছুতে দ্বিমত হবেন, কিছুতে আপনি অ্যাডিশন করতে চাবেন, হ্যাঁ? কিছুটা আপনি হয়তো চেঞ্জ করতে চাবেন। এটা খুব স্বাভাবিক। কিন্তু মোটের উপরে আমরা জুলাই চার্টারে সাইন করেছি। তার মানে আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে। এখন আপনি অনেকে বলতে পারেন যে অনেকে তো বলছে যে না এ ভোট দিব। ভাই, রেফারেন্ডাম এবং ইলেকশনের মধ্যে তো একটা পার্থক্য আছে। আপনি ইলেকশনে পার্টিসিপেট করেন হচ্ছে রাজনৈতিক দল হিসাবে। কিন্তু রেফারেন্ডাম আমরা এটা আলাদা করেছি কেন? রেফারেন্ডাম তো অনেকটা বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক। প্রত্যেকটা মানুষের আলাদা, আলাদা করে আপনি জনমত যাচাই করার চেষ্টা করছেন। এখন আমার দলের একজন সমর্থক যদি মনে করেন যে আমার এই দফাগুলোর মধ্যে আপনারা বলছেন ঠিক আছে আপনারা সাইন করেছেন, কিন্তু একটা বড় অংশের সাথে আমি দ্বিমত পোষণ করি, যে কারণে আমি না এ ভোট দেব। এখন আপনি ওই ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে ওই লোকটা যদি ওই জিনিসটা করতে চান, আপনার পার্টি পজিশনের বাইরে যায়, আপনি তো এখানে আপনার কিছু করার নাই আসলে। কিন্তু আমরা বারবার এটা আমরা সংবাদ আপনারা সম্মেলন প্রেস করে ক্লাবের বলেছি, কলটা আপনারা দিচ্ছেন। হ্যাঁ, আমরা সংবাদ সম্মেলন করে বলেছি, আমরা হচ্ছে নিজস্ব পজিশন থেকে বলেছি, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছি। আমার স্ট্যাটাসও আপনি দেখতে পাবেন যে আমাদের পজিশন হ্যাঁ এর পক্ষে। এখন কোনো সমর্থক এবং বিএনপির কেউ যদি না এ ভোট দেন সেটা তো তার ইন্ডিভিজুয়াল চয়েস। তিনি তো বিএনপিকেও ভোট নাও দিতে পারেন। হুম। তাই না? ভোট কে দিবেন সেটা তো ভোটারের বিষয়। কিন্তু আমাদের যে অফিসিয়াল পজিশন সেটা মনে এবং মননে এবং প্রকাশ্যেও আমরা বলেছি যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। শেষ প্রশ্ন এই পর্বের। বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী, তারা শুনলাম নতুন একটা নেটওয়ার্ক গড়ে তুলছেন। তো আমরা অতীতের সমস্ত ইলেকশনে দেখেছি যে বিদ্রোহী প্রার্থীদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপর জিতলে গাজী, মরলে শহীদ। হুম। তো আপনাদের এই ব্যাপারে কি? দেখুন, এখন বিষয়টা হয়েছে যে বিএনপির মতো রাজনৈতিক দলে
বিশেষ করে এইবার। কারণ অনেকেই মনে করছেন যে নমিনেশন পেলেই আমি হয়তো জিতে যাব। যদিও আমি এটার সাথে একমত না এবং অবশ্যই এটা মানে প্রচণ্ড প্রচেষ্টার সহকারী এটি একটি কঠিন নির্বাচন। সেই কঠিন নির্বাচনে আমাদের কম্পিট করেই আমাদের জিতে আসতে হবে। কিন্তু অনেকেই মনে করছেন যে বিএনপির নমিনেশন পাওয়ার মানে তার জয়ের একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। এটার কারণে এবং এমনিতেও হচ্ছে বিএনপিতে তো প্রত্যেকটা এলাকায় প্রচুর হেভিওয়েট ক্যান্ডিডেট আছে। যে কারণে বিএনপিতে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি। এখন আমাদের দলীয় দিক থেকে আমরা চেষ্টা করছি যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের সাথে নানাভাবে বসতে এবং তারা যাতে হচ্ছে আমাদের যে মূল প্রার্থী রয়েছে তাদেরকে সহযোগিতা করেন সেই চেষ্টা করছি। এখন তারা নিজেদের মধ্যে যদি নেটওয়ার্ক করেন, নিজেদের মধ্যে কোনো নিজস্ব একটা বলয় তৈরি করার চেষ্টা করেন, সেটা তো পার্টির ডিসিশনের বাইরের সিদ্ধান্ত। এবং আমরা বারবারই তাদের অনুরোধ করছি যে আমরা যখনই আমাদের নমিনেশনটা দিয়ে দেওয়া হয়েছে, আমরা সবাই ধানের শীষের পক্ষেই আমাদের কাজ করতে হবে। এখন তারপরেও যদি কেউ না করেন এবং তারা যদি দল থেকে আমাদের যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত। কারণ আল্টিমেটলি আমাদের দলের জন্যই কাজ করে যেতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। ঢাকা স্ট্রিমের এই আয়োজনে আপনি যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আপনাকে আমাদের সঙ্গে আবারও পাবো। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম শামীম পারভেজের কাছ থেকে সাম্প্রতি সময়ে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেই প্রচারণায় একটি দল হিসেবে বিএনপির ভূমিকা, চিন্তা, পরিকল্পনা এবং তার বিরোধী পক্ষ সম্পর্কে তাদের মূল্যায়ন আমরা জানলাম। ভবিষ্যতে আমাদের এসব আলোচনায় আপনারা আবারও থাকবেন, যুক্ত হবেন, মতামত দিবেন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা।